পিলার বলা যায়। তো আমরা যদি গণতন্ত্র চাই, আমাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমি আরেকটি বিষয় উল্লেখ করে শেষ করব, যে সাগররুনি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, খুবই নির্মম, এবং আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদনগুলা পিছানো হয়েছে। তো এই সাগররুনি হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলোর তদন্ত করতে হবে, এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। তো আমি সংক্ষেপে আমার কথা শেষ করছি না হয়। দ্বিতীয়ত, আমাদের এই আন্দোলনে ছাত্র জনতা, শ্রমিকদের পাশাপাশি কিন্তু প্রচুর সাংবাদিক শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আমি জানি না এখন কি উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই সাংবাদিক যারা এখনো আহত অবস্থায় আছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে এবং তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত। এবং আমরা এই আন্দোলনের পরিস্থিতিও যদি একটু বলি, আমরা দেখেছি যে আপনারা সবই জানেন যে আন্দোলনের মাঝে কিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একটা ব্ল্যাক আউটে চলে গেছিল, এখানে কি হচ্ছিল কিছুই জানা যাচ্ছিল না। এবং একদিকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, সোশ্যাল মিডিয়া বন্ধ, তথ্যের কোনো প্রবাহ চলছিল না, মানুষের কাছে কেউ কিছু জানতে পারতেছিল না। এবং অন্যদিকে ইলেকট্রনিক মিডিয়া কিন্তু সম্পূর্ণ সরকারের কর্মকর্তাদের ছিল। এবং এটা আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের কোনো বক্তব্য কিন্তু একটা সময় সেই সময় প্রচার করা হতো না। আমাদের বিভ্রান্তিকর বক্তব্য বা হচ্ছে যেটা আমরা বলিনি এরকম মিসকোট করে প্রচার করা হতো। তারপর আমরা সেই সময় দেখেছি যে কিছু প্রিন্ট মিডিয়া আমাদেরকে সাপোর্ট দিয়েছে, আমাদেরকে অনেক মিডিয়ার অনেক জায়গা থেকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া হয়েছে। এই আন্দোলনের পুরোটা সময় যারা ফিল্ড লেভেলে কাজ করেছে, রিপোর্টাররা কাজ করেছে, তারা আমাদেরকে নানাভাবে সহায়তা করেছে, এই আন্দোলনে জনগণের পক্ষে থেকেছে। হয়তো হাউজের পলিসির কারণে, মালিকের কারণে অনেক কিছু তারা সেই সময় করতে পারেনি। আমরা চাই না যে এই জিনিসগুলো বাংলাদেশে কখনো পুনরায় ফিরে আসুক। গণমাধ্যম যাতে তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে এবং জনগণের পক্ষে সবসময় কথা বলতে পারে। আমরা সাংবাদিকদের বেতন কাঠামোর বিষয়টি নিয়ে কথা বলতে চাই। এটি নিয়ে অনেক অসন্তোষ রয়েছে, এবং আমরা যদি মেধাবীদেরকে উৎসাহিত করতে না পারি সাংবাদিকতায়, তাহলে কিন্তু সাংবাদিকতা এগোবে না। সেই জায়গায় যারা রিপোর্টার, যারা জুনিয়র লেভেলে কাজ করতেছে, তাদের বেতন কিন্তু খুবই কম। অনেক জায়গায় কোনো বেতন কাঠামো মানা হয় না। তো এই বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। এবং আমাদের যেই প্রতিষ্ঠানগুলোর কথা আপনারা বললেন, এই প্রতিষ্ঠানগুলা দ্রুততার সাথে গতিশীল করা দরকার, আধুনিকীকরণ করা দরকার। এগুলো খুবই স্থবির অবস্থায় আছে। বিটিভিকে দেখলে মনে হয় এটা 90 দশকে, 80 দশকের বিটিভি, এবং ওই জেনারেশনই বিটিভি দেখে, আর কেউ দেখে কিনা আমরা জানি না। একটা তো হচ্ছে তার একটা দলীয়করণ, রাজনৈতিকীকরণ আছে, আরেকটা হচ্ছে তার কন্টেন্ট গুলাও হচ্ছে মনে হয় যে এই প্রজন্মের জন্য নয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি সকল প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করা উচিত। মানে জাস্ট সরকারি একটা প্রতিষ্ঠান এবং সেখানে কিছু সরকারের পক্ষ থেকে সরকারের অ্যাসাইন করে কিছু লোক বসবে, কিছু পদ দখল করে বসে থাকবে, এরকমটা যাতে না হয়। সত্যিকার অর্থে যাতে এই প্রতিষ্ঠানগুলা কাজ করে, এই জন্য আধুনিকায়ন এবং গতিশীল করা উচিত। আমাদের যেই সেন্সর বোর্ড, জুরি বোর্ড এবং এই ধরনের যে কমিটিগুলো রয়েছে, এই কমিটিগুলো দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করা উচিত। এবং সার্বিকভাবে আমি বলবো যে আমাদের যে ফিল্ম, আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদের অনেক বেশি কাজ করতে হবে। আমাদের তরুণ প্রজন্মের কিন্তু অনেক আকাঙ্ক্ষা চলচ্চিত্রের জায়গা থেকে, এবং সেই আকাঙ্ক্ষা কিন্তু বাংলাদেশে পূরণ হচ্ছে না। কিন্তু অনেক আগ্রহী ছেলেপেলে আছে যারা কাজ করতে চায়। তো সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের হচ্ছে চলচ্চিত্র নিয়ে কাজ করতে হবে। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের অনেকগুলো চলচ্চিত্র সেন্সরড অবস্থায় আছে। তো সেই চলচ্চিত্রগুলো পুনর্বিবেচনা করা উচিত, এবং যদি কোনো নীতিমালা ভঙ্গ না হয়, এবং তাহলে সেই চলচ্চিত্রগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার সুযোগ দেওয়া উচিত।